বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। চলুন দেখে নেব আজ কি থাকছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ। অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী, তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয় থালাপতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী ধারা থাকলে পরিবর্তনের সুযোগ রয়েছে জানালেন বাণিজ্যমন্ত্রী। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি নজরদারির আশ্বাস। শাপলা চত্বর সহ দেশে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আশ্বাস তথ্যমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থান, শাপলার ঘটনারই ধারাবাহিকতা অভিমত গোলাম পরোয়ারের। এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় একটি গোষ্ঠী, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারকে বিপদে ফেলার চেষ্টা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না, মন্তব্য রিজভীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ভারতের বিধানসভার নির্বাচন প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে শুভেন্দুকে রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাসক দলের নেতা হিসেবে শুভেন্দুই হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। এদিকে লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি আনুষ্ঠানিকভাবে পেশ করেছে বিজেপি। রাজ্যপাল আর.এন. রবির হাতে এমএলএদের সই করা চিঠি তুলে দেয় নেতারা। আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে, আর তাতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় অনেক মন্ত্রী। আরো জানাচ্ছেন আদিব মোহাম্মদ। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় আক্ষেপের নাম ছিল পশ্চিমবঙ্গ। আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তো ছিল তার প্রবল প্রতিপক্ষ। 2021 সালে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন রাজ্যের শীর্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর সম্প্রতি তৃণমূল নেত্রীর একেবারে নিজের আসন বলে পরিচিত ভবানীপুরে মমতাকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়লেন। তাই রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক বিজয়ের পর অনেকটা প্রত্যাশিতই ছিল কে হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কারণ মোদীর সবচেয়ে বড় প্রতিপক্ষকে ঘায়েল করে পুরস্কৃত হবেন না, এটা হতেই পারে না। শুক্রবার বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দুকে রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাসক দলের নেতা হিসেবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে, আর তাতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় অনেক মন্ত্রী। যে কারণে রাজ্যের রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী যেমন নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলেছে, তেমনি কলকাতায় সাজ রব পড়ে গেছে। পশ্চিমবঙ্গের মাটিতে গোড়াপত্তন হচ্ছে বিজেপির, যেখানে কাণ্ডারির ভূমিকায় মমতা ব্যানার্জির এক সময়ের বিশ্বস্ত অনুচর শুভেন্দু অধিকারী। এদিকে তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অবশেষে সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন জোগাড়ের দাবি করলেন থালাপতি বিজয়। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তামিলগাঁও ভেট্রি কাজাগামের নেতা। 62 বছরের ডিএমকে এআইএডিএমকে আধিপত্য ভেঙে এবার নতুন অধ্যায় শুরু হচ্ছে তামিলনাড়ুতে। বিস্তারিত জানাচ্ছেন জায়দুল আলম। 4 দিনের রাজনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে সরকার গঠন করতে যাচ্ছে বিজয় থালাপাতি। শুক্রবার সন্ধ্যায় তামিলনাড়ুর রাজ্যপাল আর.ভি. আর্লেকারের সঙ্গে বৈঠকে তিনি জানান তার পাশে আছে 121 জন বিধায়ক। ফলে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এর আগে সবচেয়ে বেশি আসন পেলেও রাজ্যপাল জানান 118 বিধায়কের সমর্থন না পেলে সরকার গঠন করতে পারবেন না ইতিহাস গড়া এই অভিনেতা কাম রাজনীতিক। এরপরই শুরু হয় জোটের দৌড়ঝাঁপ। অবশেষে কংগ্রেস সহ স্বতন্ত্র ও ছোট দলের বিধায়কদের সমর্থনে সেই সংকট কেটে গেছে। এতেই প্রতিপক্ষ ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ 62 বছরের আধিপত্যে ফাটল ধরালো এই দক্ষিণী সুপারস্টার।
শনিবার তামিলনাড়ুর রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। নতুন সরকার শেষ পর্যন্ত কতটা স্থিতিশীল হয় সেদিকে নজর ভারতীয়দের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন 22 টিলার ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জ্বালানির মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়, এ বিষয়ে সরকারের নজরদারি থাকবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। শাপলা চত্বর সহ দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় জাদুঘরে 5ই মের গণহত্যার স্মরণ ও মূল্যায়ন শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে 24 জুলাই গণ অভ্যুত্থানকে শাপলার ঘটনারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জেমস হামিমের রিপোর্টে বিস্তারিত। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে স্মারক গ্রন্থ ও শহীদনামা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেয় বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। মানুষদেরকে স্মরণ করা জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা উঠে আসে সেই রাতের বিভীষিকা আর বেদনার নানা স্মৃতি। বক্তারা বলেন, ইতিহাসের নির্মম সেই অধ্যায় নতুন প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। শাপলার শাহাদাতের ঘটনা এটা শুধুমাত্র মনে হয় মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের, সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ এই শাপলার শাহাদাতের মিছিলে শরীক আছে। সন্ধ্যার পর থেকে পুরো রাত জুড়ে 1.5 লক্ষ বুলেট ছোড়বার যে অভিজ্ঞতা, ওই এলাকাবাসী সেদিন পাশে ছিলেন, শুনেছেন। এ সময় বিদেশি কোনো শক্তি দেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। বলেন, শাপলা থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলনেই রাজপথে আলেমদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শহীদ পরিবারও তাদের সন্তান যে শহীদ হয়েছে সেই তথ্যটা দিতে ভয় পাচ্ছিল, কারণ ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে। রক্তের উপরে দাঁড়িয়ে হলে যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছুটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। এ সময় 24 জুলাই গণ অভ্যুত্থান শাপলাই এক প্রতিরূপ বলে উল্লেখ করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুধুমাত্র আল্লাহ এবং মহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। 5ই মে এই দিবসটা হচ্ছে সেই ঐতিহাসিক দিবস। অনুষ্ঠানে শাপলা শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় সংসদে আমরা যে কারণে শাপলার শহীদদেরকে স্মরণ করেছি, সেই কারণেই এই শহীদদের পরবর্তী দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। অনুষ্ঠানে সেই সময়কার বিভীষিকাময় নানা ঘটনা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা দেখতে বিরোধীদের জন্য বিরোধিতা আর রাজনৈতিক কর্মসূচির নামে সরকারকে বিপদে ফেলার চেষ্টা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার কৃষিবিদ মিলনায়তনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর নেতাদের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমানের মতবিনিময় সভার ভেন্যু পরিদর্শনে তিনি একথা বলেন। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা জনকল্যাণের রাজনীতি করবে, মানুষ আগামী নির্বাচনে তাদেরকেই সমর্থন দেবে। বিরোধী দল যে সমালোচনা করছে এটা অমূলক কিছু নয়, এটা করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো, সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। বিরোধী দল একটা গঠনমূলক পথে হাঁটবে, তাতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং বিরোধী দলের কথা যদি জনগণের কাছে ইতিবাচক মনে হয়, জনগণই হচ্ছে আলটিমেট বিচারক। সামনের যে নির্বাচন, সেই নির্বাচন জনগণ রায় দেবে। বিগত সরকারগুলোর অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতিতে অর্থনীতির ভিত্তি ও প্রবৃদ্ধি ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে বাস্তবমুখী বাজেট প্রণয়নের তাগিদ দেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর বিরোধী দলের আসনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় আসন্ন বাজেট প্রণয়নে প্রধান চ্যালেঞ্জ শীর্ষক সরকারি দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবের উপর বিতর্কে উত্তাপ ছড়ায় ছায়া সংসদ। বাংলাদেশের মূল্যস্ফীতি 10 থেকে 15% পর্যন্ত বাড়তে পারে মূল্যস্ফীতি। একটা দেশে রাজস্ব যখন কম থাকে সেই রাজস্বকে ব্যাকআপ দিতে ঋণ বাড়ে। বিতর্কের মূল্যায়ন পর্বে অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলেও আর্থিক খাতের সংস্কার শুরু না হয় ক্ষোভ জানান তিনি। অর্থনৈতিক প্রবৃদ্ধির যে চাকা একেবারে স্লথ হয়ে গেছে। গত অর্থ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 3.49%। এটা 90 সালের পর থেকে করোনাকালীন সময় বাদ দিলে এটা সবচাইতে কম। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনীতির চাকা সচল করতে ব্যবসায়ীদের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট এবং বন্ধ কলকারখানা খুলে দেওয়া জরুরি। বন্ধ কলকারখানা যদি চালু করা যায়, জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি খুলে দেওয়া যায় এবং আইসিইউতে থাকে যে এখন অর্থনীতি রয়েছে তাকে পুনরুদ্ধার করবার জন্য সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে আমরা যে বাজেট নিয়ে চ্যালেঞ্জের কথা বলছি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সেই বাজেট বাস্তবায়নের পথে আমরা যেতে পারবো। সরকারকে হামসহ অনেক সংকট মোকাবেলা করতে হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি এসব খাতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পরামর্শ তাদের। সংকটকালের বাজেট, এই বাজেটটি যাতে জনবান্ধব, ব্যবসা বান্ধব, টেকসই, সাবধানী, সুষম, বাস্তবমুখী এবং যাতে এই বাজেটটা প্রতিপালন করা সম্ভব হয় সেরকম একটা বাজেট যাতে সরকার উপহার দেয় সেটি কিন্তু আমরা সরকারের কাছে প্রত্যাশা করতে চাই। সংস্কারগুলো হলে আরো গ্রো করবে, কিন্তু 18 কোটি লোকের দেশ, আমরা 7-8% গ্রোথ রেটে যেতে হবে। 22% জিডিপির বিনিয়োগ, সেটাকে 28, 30, 32% যেতে হবে। সেখানে কিন্তু ডোমেস্টিক ইকোনমি এককভাবে এই ভার বহন করতে পারবে না। বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও 7 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 1494 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি খুলনা 1 জন ও সিলেটে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে হামে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত 24 ঘন্টায় নতুন করে 282 জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 1212 জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:50 তার মরদেহ বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। আজ সকাল 8:40 তার মরদেহ দেশে পৌঁছাবে। গত 6 মে নাহিদার জানাজা টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদ। হামলা পাল্টা হামলায় আবারও উত্তাল মধ্যপ্রাচ্য। একে অপরকে দুষছে পেন্টাগন ও IRGC। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এতে নতুন করে প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। ওদিকে ইরানের হুঁশিয়ারি, শান্তি প্রক্রিয়ার মাঝে আবারও যদি হামলা চালানো হয় তবে নরক নেমে আসবে মার্কিন বাহিনীর জন্য। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, পারস্য উপসাগরের উপকূলীয় জলসীমায় একটি ইরানি তেল ট্যাঙ্কার এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে আরও একটি জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী। এর কিছুক্ষণ পরই দক্ষিণ ইরানের বেশ কয়েকটি বন্দর ও বেসামরিক এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, জব্দ করা হয় তেলবাহী জাহাজ। অন্যদিকে মার্কিন সামরিক কমান্ড সেন্টকমের দাবি, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় মার্কিন যুদ্ধজাহাজগুলো লক্ষ্য করে ইরান একযোগে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং দ্রুতগতির স্পিডবোট নিয়ে হামলা চালায়।
আত্মরক্ষায় তারা ইরানের সামরিক অবকাঠামো এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালায়। এদিকে আগুনে ঘি ঢেলেছে সৌদি আরব ও কুয়েত। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, দেশ দুটি মার্কিন যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এতে নতুন করে প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এসব কিছুর মধ্যে পাকিস্তানের শান্তি চুক্তির চেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান দ্রুত শান্তি চুক্তিতে না আসলে দেশটিতে আরো ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। Any other country under the circumstances wouldn't have shot missiles at it and drones at it and these stupid boats that came at it. They got blown away in about 2 minutes. সব মিলিয়ে পারস্য উপসাগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ইরান ও আমেরিকা জোট দুপক্ষই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। আতঙ্কে ইরানের গুরুত্বপূর্ণ শহরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরতে শুরু করেছেন। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেশ নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডিম, মাছ ও মুরগি ও গরুর মাংসের দাম। দু একটি ছাড়া বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার বেশি। এতে ক্ষুব্ধ ক্রেতারা। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। এক মাসে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, আর সাদা ডিমের ডজন ১৩০ টাকা। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কম, তাই দাম বেড়েছে ডিমের। লালটা ১৪০, সাদাটা ১৩০, আর দেশিটা ২৪০, হাঁস ১৮০ টাকা। স্বস্তি নেই সবজির বাজারেও, চড়া দামে নাজেহাল ক্রেতারা। পেঁপে, পটল, ঝিঙা সহ অধিকাংশ সবজির দাম ৮০ টাকার উপরে। জালি ৬০ টাকা, ৫০ টাকা, লাউ ৮০ টাকা, ৭০ টাকা, ১০০ টাকা দিচ্ছি। কোনো বেগুন নাই, কাঁকরোল এগুলো 100 টাকা, 120 টাকা। পটলের দাম বেশি, ৮০-১০০ টাকা সবজি নাই। কোরবানির আগে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে গরুর মাংসের দাম, তবে কিছুটা কমেছে দেশি ও সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল। বাজার তো আসলাম যে মাংস কিনতে, তো মাংস এসে তো হজর খাইলাম। সামনে কুরবানির জন্য অনেক দাম বাড়ছে, তারপরে গাড়ি ভাড়া অনেক বাড়তি আছে। ব্রয়লার বিক্রি হচ্ছে আপনার ১৮০ টাকা, আর দেশিটা বিক্রি হচ্ছে আপনার ৭২০ টাকা। অরিজিনাল হলে ৩৪০। কিছুদিন আগে মনে ৪০০-৪২০ টাকা হয়ে গেছিল। মানে আস্তে আস্তে গাভার দামে বাড়ছে, এবং গাভার দামে আস্তে আস্তে কমবে। পোলাও ও নাজিরশাইল বাদে চালের বাজার স্থিতিশীল। মসুরির ডালের দাম কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। প্যাকেট পোলাও চাল হচ্ছে ১৯০ টাকা, বডি রেট হয়ে গেছে। কেজিতে ৩০-৪০ টাকা বাড়ছে, শুনতেছি নাকি আরো বাড়বে কোরবানির ঈদের পর। মশলার বাজার এখন পর্যন্ত স্থিতিশীল আছে, এরকম বাড়েনি। দোকানিরা বলছেন, কোরবানির আগে বাড়তে পারে মশলার দাম, আর নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। আমাদের জন্য না বিশ্বাস হয়ে দাঁড়িয়েছে, সরকারের মনিটরিংটা দরকার। ওকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে রাজ্যপাল RN রবির কাছে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরাও। শপথ অনুষ্ঠানে শুভেন্দুর পিঠ চাপড়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। থালাপতি বিজয় সংখ্যাগরিষ্ঠতার দাবি তুললেও সেই দাবি নাকচ করে খালি হাতে ফিরিয়েছেন রাজ্যপাল। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। নমস্কার। কড়া নিরাপত্তায় মোড়া কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সহ আশেপাশের শহর। শনিবার সকাল ১১টায় শুরু হয় শপথ অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগেই হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদখোলা গাড়িতে মোদীর পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারা তিনজন হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান। বাংলাদেশ সময় দুপুর ১২টার একটু পর রাজ্যপাল RN রবি নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। নামে শপথ করিতেছি যে। আর এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। অভিনন্দন জানিয়ে শুভেন্দুর পিঠ চাপড়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ মঞ্চে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডাকে। এর আগে ২ দফা ভোটের পর গত ৪ মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিশাল ব্যবধানে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি।
শুভেন্দুর শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির 1.5 দশকের শাসনের অবসান ঘটল ভারতের গুরুত্বপূর্ণ এ রাজ্যটিতে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি শেষ হয়েছে, যুদ্ধ আরেকটি শুরু হয়েছে। সেই যুদ্ধ হচ্ছে সাধারণ মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি বলেন, বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রে সরকার হয়তো সফল হতে পারবে না। সেজন্য বিএনপি নেতৃবৃন্দের সহায়তা চান প্রধানমন্ত্রী। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এবার দল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মত বিনিময় সভা করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সভায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন আগে তিনি বিএনপির হয়ে জনগণকে কথা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে সুশাসন দেবেন, শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ দেবেন, নারী পুরুষ সকলে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। বিগত সরকার যা করেছে সেরকম কিছু হবে না। আমরা মানুষকে বলেছিলাম যে আমরা সুশাসন দেব, মানুষকে আমরা বলেছিলাম যে আমরা একটি দেশ তৈরি করতে চাই, যেই দেশে শিক্ষার্থী একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী পুরুষ শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী নেতাদের মনে করিয়ে দেন, তিনি বলেছিলেন এ নির্বাচন কঠিন হবে। তার বিশ্বাস সেটি নেতাকর্মীরা নির্বাচনের পরতে পরতে বুঝতে পেরেছেন। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। কারণ 52% মানুষ যারা ভোট দিয়েছে, 52% মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। কাজেই প্রিয় নেতৃবৃন্দ, আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। কিন্তু সরকারটি গঠন হয়েছে, আমরা কি বলি, বিএনপি সরকার বলি, কিন্তু তাই নয় কি? আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। সেজন্যই উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সভায় নেতাদের কথাও মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী।